আরেকটা শিরোনাম দেখছি, এটা যথেষ্ট বিশ্লেষণ করার অবকাশ রাখে। তত্ত্বাবধায়ক সরকার এবং দল ঘনিষ্ঠদের বিষয়ে বুঝতে চেয়েছে এনসিপি। এখানে বিএনপি বলেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারকে এখন চলে যেতে হবে তত্ত্বাবধায়ক সরকারের মোড়ে। বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা এখনই না, এটা গণভোট হবার পর। তারা মনে করছে যে তত্ত্বাবধায়ক সরকারের এই বিষয়টা, এই প্রসঙ্গটা নিয়ে আসা বা শব্দটা নিয়ে আসা দুরভিসন্ধিমূলক। কারণ এই সরকারের ম্যান্ডেট হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। তো অন্য তত্ত্বাবধায়ক সরকার শুধু আসে নির্বাচন করার জন্য, কিন্তু এই সরকারের তো ম্যান্ডেট আছে সংস্কার করা, বিচার করা। তাহলে তারা যদি ওই সংস্কারের তত্ত্বাবধায়ক সরকারের মুডে আসে, তাহলে তারা কি সংস্কার বা বিচার নিয়ে কোনো কাজ করবে না? এই প্রসঙ্গটা কিন্তু নতুনভাবে একটা নতুন বিতর্ক চলে আসছে। সেখানে আসিফ নজরুল ব্যাখ্যা দিয়েছেন যে বিএনপি বোঝাতে চেয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ হওয়ার স্বার্থে, কিন্তু অন্য কোনো কাজ করা যাবে না, এটা তারা বলেনি। এবং আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে একেবারে নিরপেক্ষতার মতন, মানে সেটার উদাহরণ দিতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে যে ওই মুডে চলে আসতে হবে নির্বাচনকে ফোকাস করে। এটা নিয়ে নতুন একটা বিতর্ক এনসিপির পক্ষ থেকে তোলা হয়েছে এবং সেটা তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বোঝার চেষ্টা করেছে। আর একটা বলছে যে দল ঘনিষ্ঠ বা দলীয় লোকদেরকে উপদেষ্টা পরিষদে রাখা যাবে না। এখানে যেটা বলা হচ্ছে যে আসলে ছাত্র উপদেষ্টার কথা বলেনি, কারো নাম বলেনি, অন্য একজন উপদেষ্টার কথা বলা হচ্ছে যে দলের পক্ষে কাজ করছে। এখন সেই অন্য একজনকে, এটা পরিষ্কার না। এটা বিএনপিও বলেনি বা অন্তর্বর্তী সরকারের কোনো মুখপাত্র বলেনি, কিন্তু এনসিপি নেতাদের মধ্যে ধারণা হয়েছে যে সম্ভবত ছাত্র উপদেষ্টাদেরকে লক্ষ্য করেই বলা হচ্ছে। আসলে উপদেষ্টা পরিষদে মানে কারা কাজ করে, যখনই বলা হবে যে দলীয় কেউ কাজ করছে, তখনই কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের কথা চলে আসে। কারণ মোটামুটি এটা ডিক্লেয়ার যে এই দুজন নির্বাচন করবে এবং তাদের নির্বাচনী এলাকায় সেই ধরনের কার্যক্রম, তাদের উপস্থিতি, তাদের বয়ান, বারবার সেই সব এলাকায় তাদের যাওয়া, এগুলো প্রমাণ করে। অন্য কোনো উপদেষ্টা কিন্তু যান না সেই সব এলাকায়। যাই হোক, কিন্তু এখন বিএনপির যেহেতু একটা সম্ভাবনা আছে এনসিপির সাথে একটা ঐক্যবদ্ধ নির্বাচন করা, সুতরাং বিএনপি হয়তো খুব গুরুত্ব দিয়ে এই প্রসঙ্গটা আনেনি। তারা ঠিক কোন উপদেষ্টার কথা বলতে চাইছে এটা এখনো পরিষ্কার না। এমন কোনো উপদেষ্টা আছে কিনা যারা নীরবে সে কাজ করছে জামাতের পক্ষে, সম্ভবত সেটাই ইঙ্গিত করেছে বিএনপি। আবার যেটা দেখা যাচ্ছে যে জামাত একেবারে রীতিমতো তালিকা নিয়ে হাজির হয়েছে, কোন কোন উপদেষ্টা, প্রশাসনের কোন কোন লোক, 40 জনের একটা তালিকা, কিন্তু তারা তালিকা দেয়নি, কিন্তু আকার ইঙ্গিতে তারা বোঝাই দিছে যে উপদেষ্টা পরিষদের নাম এবং কল রেকর্ড তাদের কাছে আছে। এটা একটা জটিল অবস্থা। এখন এনসিপি তার মাঝখানে পড়ে গেছে। মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে। এনসিপির তেমন কিছু আসে যায় না। এনসিপি তো বলছে যে ডিসিএসপি ভাগ বটারা করে নিয়ে গেছে জামাত এবং বিএনপি। এখানে তাদের কিছু করার নেই, কারণ প্রশাসনে বা অন্য জায়গায় তাদের কোনো লোক নেই, লোক থাকাও সম্ভব না। একটা মানে ছাত্রদের দল, তাদের পক্ষে আর কি থাকবে? আর এনসিপি যদি সেভাবে দাঁড়াতে পারতো তাহলে তাদের হয়তো সমর্থনে অনেকে সামনে চলে আসতো, কিন্তু সেটা তারা আসেনি। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতা এখন তত্ত্বাবধায়ক সরকারের মুডে ফেরার কথা যেটা বলছে, সেটাকে এনসিপি ভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে। নিশ্চয়ই রাজনীতির অঙ্গনে এই বিতর্কটা আরো চলতে থাকবে, কিন্তু এইসব তর্ক বিতর্কের মধ্য দিয়ে যেটা হচ্ছে যে নির্বাচনটা ঘনায় আসার সাথে সাথে এই ধরনের বিতর্কটা নির্বাচনের প্রস্তুতিকে নষ্ট করছে। সরকারকে বিতর্কিত অবস্থার মধ্যে ফেলে দিলে সরকার এই নির্বাচনটাকে কন্ডাক্ট করবে কি করে? কারণ এই সরকারই তো নির্বাচন করবে। এর পরবর্তী পর্যায়ে হচ্ছে মানে চতুর্দশ যে নির্বাচন হবে। এখন তো ত্রয়োদশ নির্বাচন, চতুর্দশ নির্বাচনের সময় না তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন আসছে। কিন্তু এখন এই সরকার, অন্তর্বর্তী সরকার, এই সরকারই আবার তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু যদি বিতর্কের আবহাওয়াটা আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে কিন্তু এই সরকারের পক্ষে কাজ করা খুব কঠিন হবে। যদিও ইউনূস সরকার বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এখন থেকে মানে
নিয়োগ বদলির ব্যাপারটা তিনি হ্যান্ডেল করবেন, কিন্তু তিনি কি আসলেই পারবেন? সার্বিক বিষয়টা কিন্তু তিনি কি আসলেই পারবেন সার্বিক বিষয়টা সামাল দিতে? এখন এটাই হচ্ছে সামনে প্রশ্ন, দর্শক।